শীতের পিঠা তৈরি করার জন্য আপনাদের আর আলাদা করে রেসিপি খোঁজাখুঁজি করতে হবে না। আমার আজকের এই একটি ভিডিওতেই পেয়ে যাচ্ছেন 10 রকমের ভিন্ন স্বাদের 10টি পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা সমূহ থেকে শুরু করে সাথে থাকবে আরো ইউনিক কিছু পিঠার রেসিপি। প্রত্যেকটি রেসিপি খেতে যেমন মজাদার, তৈরি করাও খুবই সহজ। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন তাহলে ঝটপট রেসিপিগুলো দেখে আসি। শীত যখন এসে গিয়েছে, পাটিসাপটা পিঠা না খেলে তো পিঠা খাওয়ার তৃপ্তিটাই আসবে না। আজকে আমি তৈরি করব গুঁড়া দুধের খিরসা পাটিসাপটা। আমাদের অনেকেরই এমনটা হয়, পিঠা বানানোর পর পিঠা এমন সাদা ধপধপে হয় না, পিঠার মধ্যে কালার চলে আসে, পিঠা এমন নরম সফট তুলতুলে হয় না। এছাড়াও পিঠা বানানোর পরে পিঠা ভেঙে যায় বা পিঠাতে ফাটল চলে আসে। সকল ধরনের টিপস সহকারে থাকবে আমার এই আজকের রেসিপিটি। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন, আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত এই পিঠা রেখে খেতে পারবেন, এমনই নরম তুলতুলে এবং সফট থাকবে। বিসমিল্লাহ। পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। পিঠাগুলোকে নরম এবং সফট করার জন্য সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ দিচ্ছি চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে গুড় দিতে পারেন, তবে গুড় দিলে পিঠাগুলো লাল হবে। এবার সব কিছু আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মেশানোর পরে এর মধ্যে পানি অ্যাড করছি। এখানে আমি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানিটা ব্যবহার করছি, তবে অতিরিক্ত গরম বা ফুটন্ত গরম পানি না, কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে। পানির মধ্যে ধোঁয়া উঠছিল, সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। ফার্স্টে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, পরবর্তীতে আবারও 1 কাপ পানি নিয়েছি, তবে পুরোটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পানিটা কেমন গরম হবে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। ফুটন্ত গরম পানি না, তবে গরম হবে, পানির মধ্যে যেন ধোঁয়া ওঠে। এরকম গরম পানি দিয়ে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করেন তাহলে খুবই বেশি নরম সফট হবে। বানানোর 2 থেকে 3 দিন পরেও পিঠাগুলো ঠিক এমনই নরম তুলতুলে সফট থাকবে। টোটালে 2 কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়। আমি যে পরিমাণে আটা, ময়দা, গুঁড়া দুধ নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পানি লাগবে, তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে বা পিঠা জাতীয় খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে, একটি ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। পরবর্তীতে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। এবারে চলে যাচ্ছি চুলাতে ভেতরের পুরটা তৈরি করতে। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ জাল করা লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে বেশ ঘন করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এভাবেই খুব অল্প সময়ের মধ্যে খিরসাটা তৈরি করা যায়, তবে আপনারা চাইলে বেশি পরিমাণে লিকুইড জাল করেও খিরসা তৈরি করে নিতে পারেন। খিরসাটা খুব দ্রুত ঘন করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ খাঁটি খেজুরের গুড় এবং 1/4 টিস্পুন লবণ। চুলাটা কিন্তু আমি এখনও অন করে দিইনি, সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে তারপরে চুলাটাকে অন করে দিচ্ছি। এই পর্যায়ে এসে ভালোভাবে যখন সব কিছু মেশানো হয়ে গিয়েছে তখন আমি চুলাটাকে অন করে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে যাব, কারণ এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসে। নাড়ানো অফ করা যাবে না, তাহলে দেখা যাবে দলা বেঁধে গেছে। সো অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এইভাবে খিরসাটা তৈরি করতে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে, জাস্ট, এর থেকে 1 মিনিটও বেশি লাগবে না। খিরসাটা যখন এই পর্যায়ে চলে এসেছে, এর থেকে জাল করে আমি আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে খিরসাটা আরও বেশি ঘন হয়ে আসবে। সো এই পর্যায়ে আমি চুলা থেকে খিরসাটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে যে পিঠার মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম সেটার ঘনত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন মিশ্রণটা খুবই বেশি সফট এবং কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার ঘনও না। এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে দিচ্ছি। চুলার হিট রয়েছে একদম লোতে, লো হিটে এই পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এরপর প্যানের হাতলটা ধরিয়ে এভাবে ঘুরে একটা পাতলা রুটির শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করছি রুটির উপরটা একটু টেনে আসা পর্যন্ত। যখন দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে কিছুটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে,
ঠিক ওই মুহূর্তে এর মধ্যে আমি খিরসা দিয়ে দিচ্ছি। যে পাশ থেকে আমি পাটিসাপটাটা ফোল্ড করব ওই পাশ থেকে এভাবে লম্বা করে পুরটা দিয়ে দিলাম। তারপরে দেখুন রুটিটাকে বা পাটিসাপটা পিঠাটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচের দিক থেকে পিঠাটা কত বেশি সফট এবং সাদা ধপধপে হয়েছে। এরকম পিঠা বানাতে চাইলে চুলার হিটটাকে কিন্তু সঠিকভাবে মেনটেন করতে হবে। ফোল্ড করার পরে পিঠাটাকে একটু উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিচ্ছি। তারপরে পিঠাটিকে আমি উঠিয়ে নিচ্ছি। একটি পিঠা রেডি হয়ে গেল, আরও একটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে অবশ্যই তেল বা ঘি দিয়ে প্যানটাকে ভালোভাবে মুছে নিতে হবে, দেন পিঠার ব্যাটার দিয়ে দিবেন। আমি কিন্তু মুছে নিয়েছিলাম, তারপরে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ঠিক একইভাবে কিছুক্ষণ অপেক্ষা করেছি পিঠার উপরটা টেনে আসা পর্যন্ত। এরপরে পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু এভাবে লম্বা করে দিতে হবে, তাহলে ফোল্ড করতে সুবিধা হয় আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফোল্ড করা যায়। দেখতেই পারছেন মাশাআল্লাহ আমার এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে। আমি আবারও বলছি, এমন সাদা ধপধপে এবং সফট পিঠা বানাতে চাইলে চুলার হিট কখনোই বাড়ানো যাবে না। চুলার হিট বাড়িয়ে যদি পিঠা তৈরি করি, পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার গায়ে অনেক ছিদ্র তৈরি হয় এবং অতিরিক্ত হিটে পিঠা ভেজে নেওয়ার কারণে পিঠার কালারটাও কিন্তু লালচে হয়ে যায়। সো চুলার হিটটাকে খুব ভালোভাবে মেনটেন করাটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একইভাবে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে মাশাআল্লাহ। আপনারা তো দেখেই বুঝে গেছেন, আমার আর বেশি কিছু বলতেই হবে না। আটা ময়দা দিয়ে তো অনেক ধরনের পিঠাই খাওয়া হয়েছে, ডাল দিয়ে কি এমন ধরনের পিঠা কখনো খেয়েছেন? আজকে আমি তৈরি করব মসুর ডালের মশলা পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে যে কত বেশি মজা সেটা আমি আপনাদের বলে এক্সপ্লেইন করতে পারবো না, আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে। আশা করছি রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে মূল রেসিপি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি মসুর ডাল নিয়েছি। ডালটা আমি আগে থেকে খুব ভালোভাবে বেছে নিয়েছি, একদম ফ্রেশ আছে। এবারে ডালের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় মসুর ডালের মধ্যে ছোট ছোট পাথর অথবা বালি থাকে, সেগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং ধোয়ার আগে একবার করে ঝেড়ে নেবেন, তাহলে ডালের মধ্যে পানি বা পাথর থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। ডালগুলি একদম ক্লিন স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি এবং পানি থেকে এইভাবেই ছেঁকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এতে করেও যদি ময়লা থেকে থাকে নিচে, সেটা আলাদা করে নিচে পড়ে যাবে। এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি চটপটি মশলা, আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি আদা এবং রসুন বাটা, একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ পানি। প্রথমত এখানে 2 কাপ পানি দিচ্ছি, লাগলে পরবর্তীতে আরও পানি অ্যাড করে দিব। মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও 4টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ডালগুলিকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিয়েছি। এরই ফাঁকে এখানে আরও 1 কাপ পানি আমি অ্যাড করে দিয়েছিলাম। ডালটা পুরোপুরিভাবে কুকড হয়ে গিয়েছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি ডালটা একটু টেস্ট করে দেখেছি, লবণের পরিমাপটা আমার কাছে সামান্য একটু কম লেগেছে, এজন্য আরও 1/2 চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পানি। এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, পানি অ্যাড করার আগে ডালটা অবশ্য ঘেটে নিতে হবে, আমার মনে ছিল না, এজন্য পানিটা অ্যাড করে দেওয়ার পরে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ডালটাকে খুব ভালোভাবে ঘেটে নিচ্ছি। আমার হাতের কাছে ডাল ঘুটনি ছিল না, এজন্য আমি হ্যান্ড হুইস্ক দিয়ে ঘেটে নিচ্ছি, আপনারা ডাল ঘুটনি দিয়েও ঘেটে নিতে পারেন। ভালোভাবে ঘেটে নেওয়ার পরে ডালটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। যেহেতু এখানে আগে পানি অ্যাড করেছি আর পানি অ্যাড করছি না, এর মধ্যে আমি এবারে সরাসরি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা ভেজা চালের গুঁড়িও দিতে পারেন, তবে ভেজা চালের গুঁড়ি দিলে এখানে শুকনো চালের গুঁড়ির থেকে ভেজা চালের পরিমাপটা কিন্তু বেশিই লাগবে। আমি এখানে ফার্স্টে 1.5 কাপ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম। ব্যাটারের পজিশন বুঝে যদি পরবর্তীতে লাগে আবারও অ্যাড করে দিব, তবে ফার্স্টে আমি 1.5 কাপে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল ব্যাটারটা একটু নরম আছে,
এজন্য এর মধ্যে আরও একটু চালের গুঁড়ি আমি অ্যাড করে দিলাম। এটা অবশ্যই একদম চোখের আন্দাজে। চালের গুঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিটটাকে একদম লো করে দিয়েছি। এবার এই লো হিটে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটি যখন হয়ে গিয়েছে চুলাটিকে অফ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে এখান থেকে পরিমাপ মতো ডো নিয়ে একটি রুটি বেলে নিচ্ছি। তবে রুটি বেলে নেওয়ার আগে ডোটিকে অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে। সামান্য একটু চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। যেহেতু এটা ডালের তৈরি ডো, রুটিটা খুব বেশি সফট বা গোল হবে না, সাইডে একটু ফাটল বা ক্র্যাক আসবেই। পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি কৌটার মুখ ব্যবহার করছি। আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও কিন্তু ডিজাইন করে পিঠাগুলো কেটে নিতে পারেন। আমি ফার্স্টে ছোট ছোট গোল রুটি কেটে নিচ্ছি, পরবর্তীতে ডিজাইনটা ক্রিয়েট করব। এখানে একটি রুটি থেকে অনেকগুলো এরকম ছোট ছোট রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। এক্সট্রা যে অংশগুলো বের হয়েছে ওগুলো আবারও ডোর সঙ্গে মেখে নিয়ে পুনরায় রুটি বেলে এমন ছোট ছোট রুটি তৈরি করে নিব। এবারে ডিজাইনটা ক্রিয়েট করার জন্য দেখুন আমি 2টি রুটির স্লাইস একসঙ্গে খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। এবার সাইড থেকে একটি নাইফের সাহায্যে এইভাবে কেটে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এটা খুবই ইজি, তেমন আহামরি কিছুই না, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। আপনারা যদি চান এমন ডিজাইন করবেন না, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন কেটে নিতে পারেন, অথবা যে কোনো কুকি কাটার দিয়ে কেটেও কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেই পারছেন কত সুন্দর একটি স্টারের মতো ডিজাইন তৈরি হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। একইভাবে আমি আরও একবার আপনাদের কেটে দেখাচ্ছি। আমি একসঙ্গে 2টি করে স্লাইস নিয়ে কেটে নিচ্ছি, এতে করে 2বারের কাজ কিন্তু একবারেই হয়ে যাচ্ছে। আপনারা চাইলে 3টি অথবা 4টি স্লাইস একবারেও কেটে নিতে পারেন, তবে যারা পারদর্শী নন তারা ট্রাই করতে যাবেন না, এতে করে ডিজাইনগুলো কিন্তু ভেঙে আসে। মাশাআল্লাহ ডিজাইনগুলো কিন্তু খুবই বেশি সুন্দর লাগছে দেখতে। আমি অর্ধেক ডো থেকে এভাবে কিছু পিঠা তৈরি করে নিয়েছি, আর বাকি অর্ধেক ডো দিয়ে অন্যভাবে তৈরি করেছিলাম, সেটা আপনাদের দেখাইনি, ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। চলে আসলাম চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এই পিঠা ভেজে নেওয়ার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে দেখবেন পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেগুলো ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। যদিও বা আমার পিঠেগুলো আকারে ছোট, এজন্য খুব একটা বেশি ফোলেনি। আপনাদের পিঠা যদি বড় হয়ে থাকে তাহলে দেখবেন খুবই সুন্দর পিঠাগুলো ফুলেছে। এই পিঠাগুলি ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না। চুলার হিট মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট ভেজে নিলে দেখবেন পিঠার মধ্যে খুবই সুন্দর কালার চলে এসেছে এবং পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে। আমার এই পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ জাস্ট দেখুন লুকটা, এত সুন্দর লাগছে পিঠাগুলো দেখে, মনে হচ্ছে ডালা সাজিয়েই রাখি, পিঠাগুলো আর খাবোই না। মনে হচ্ছে না একদম ফুলের ডালা সাজিয়ে রেখেছি। কারো সামনে যদি আপনারা এমন ডালা সাজিয়ে পিঠাগুলো সার্ভ করেন তারা তো পুরোই মুগ্ধ হয়ে যাবে। আর পিঠাগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি তো আগেই বলেছি এর টেস্ট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে। কুড়মুড়ে মুচমুচে শাপলা ফুল পিঠা দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আজকে আমি তৈরি করছি মুচমুচে শাপলা ফুল পিঠা। পিঠাটি ঝাল হবে নাকি মিষ্টি হবে আপনারাই বলুন তো। এত কুরকুরে মুচমুচে এবং মজাদার পিঠাটি তৈরি করতে লাগবে ঘরোয়া সামান্য কিছু উপকরণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 2 কাপ নর্মাল ঠান্ডা পানি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুনের থেকে সামান্য একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কুচনো কাঁচামরিচ। মরিচটা আমি খুব মিহি চপ করে কুচিয়ে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবারে সব কিছু আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করছি মশলাযুক্ত এই পানির মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত।
পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ি। এখানে 2 কাপ পানি নিয়েছি, এজন্য চালের গুঁড়ি লাগবে 1.5 কাপ। আর আপনারা যদি ভেজা চালের গুঁড়ি নেন তাহলে চালের গুঁড়িটা এর থেকে সামান্য একটু বেশি লাগবে। 1/4 কাপ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়িটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিটটাকে লো করে দিয়েছি এবং অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি যেন পুরো চালের গুঁড়িটা ফুটে যায়। চালের গুঁড়িটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে এবং ডোটা অনেক বেশি টাইট হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি। এবার গরম থাকা অবস্থায় উপর থেকে কিছু শুকনো চালের গুঁড়ি এইভাবে দিয়ে আমি ডোটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। চুলা থেকে নামানোর পরে ডোটাকে একদমই ঠান্ডা করা যাবে না, তাহলে আমরা ডোটা যেমন সফট করে মুথে নিতে চাচ্ছি সেভাবে কিন্তু তৈরি করা পসিবল হবে না। এজন্য গরম থাকা অবস্থাতে ডোটাকে মুথে নিতে হবে। সামান্য করে শুকনো চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে ডোটি মেখে নিব, তাহলে ডোটার হাতের সঙ্গে লেগে আসবে না। মুথে নিতে নিতে ডোটি যখন সফট হয়ে এসেছে তখন অর্ধেক ডো থেকে আমি এরকম একটি রোল তৈরি করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি সমান ভাগে কয়েকটি লেচি কেটে নিচ্ছি। আপনারা একটু ছোট করে লেচিটা কেটে নেবেন, বেশি বড় হয়ে গেলে রুটিটা বড় হবে, তখন ফুলগুলো বেশি বড় হয়ে যাবে। ফুলগুলো অতিরিক্ত বড় হয়ে গেলে তখন ভাজতে প্রবলেম হয়। একটি লেচি থেকে এবার আমি রুটি বেলে নিচ্ছি। সামান্য একটু শুকনো আটা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু মোটা করে বেলে নেওয়া যাবে না, যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। মোটামুটি মিডিয়াম সাইজের একটি রুটি আমি বেলে নিয়েছি। এবার রুটিটাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। দেখতে পেলেন কিভাবে করে নিয়েছি। এবার দেখুন ছুরির সাহায্যে একদম মাঝ বরাবর এইভাবে একটু কেটে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণে। রুটির একটি ভাঁজ খুলে দিয়ে ঠিক ওই ভাঁজ বরাবর আবারও আমি 1.5 ইঞ্চি পরিমাণে কেটে দিলাম। এবার সম্পূর্ণ রুটিটা খুলে নিলাম। ওই যে ফার্স্টে যে ভাঁজটা দিয়েছিলাম ওই ভাঁজ বরাবর এবার আমি কেটে 2 ভাগ করে নিচ্ছি রুটিটাকে। আমি খুব ক্লিয়ারলি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। আর দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা আহামরি তেমন কঠিন কিছুই না। একটি ফুল আমি তৈরি করে নিলাম, দেখতেই পেলেন কত ইজি তৈরি করা। আপনাদের কি বুঝতে খুব বেশি প্রবলেম হয়েছে? আচ্ছা দেখুন আরও একটি তৈরি করে দেখাচ্ছি। যে সাইডে কাটা অংশগুলো রয়েছে ঠিক তার অপোজিট সাইড থেকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। কত ইজি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমাকে আর খুব বেশি বলতে হবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। নিচের এই অংশটা একটু ভালোভাবে চেপে দিব যেন ভাঁজগুলো খুলে না আসে। পিঠার ভাঁজটি কিভাবে দিবেন এবং কিভাবে কেটে নেবেন চলুন সেটা আরও একবার দেখে নেই। এই তো দেখুন রুটিটা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এবারে রুটিটিকে আমি ঠিক এইভাবে সমান 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এবারে ভাঁজের মিডল পয়েন্টে ঠিক 1.5 ইঞ্চি পরিমাণে কেটে নিচ্ছি। রুটির ভাঁজগুলো খুলে ফার্স্টে যে ভাঁজটা আমি দিয়েছিলাম ওই ভাঁজ বরাবর পুরোটাই কেটে রুটিটাকে 2 ভাগ করে নিচ্ছি। এবার রুটির ঠিক মিডল পয়েন্টে যে ভাঁজটা রয়েছে ওই ভাঁজ বরাবর কিন্তু আবারও 1.5 ইঞ্চি করে কেটে নিলাম। ঠিক একইভাবে আগের প্রসেসে আমি ফোল্ড করে নিচ্ছি রুটিটাকে। যে পাশে কাটা অংশটা রয়েছে ঠিক তার অপোজিট সাইড থেকে এইভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। একইভাবে আমি বেশ অনেকগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি। যে পরিমাণে পিঠার ডো তৈরি করেছি তাতে কিন্তু অনেকগুলো পিঠা হবে। আমি অর্ধেক ডো থেকে পিঠাগুলো তৈরি করেছি, বাকি অর্ধেক ডো রেখে দিয়েছি, ওইটা দিয়ে আমি ঝাল পিঠা তৈরি করব। চলে আসলাম চুলাতে পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য। পর্যাপ্ত পরিমাণে তেল একটি ফ্রাই প্যানে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। যেহেতু পিঠাগুলি একটু বড়, একেবারে খুব বেশি পিঠা ভেজে নেওয়া যায় না, আমি 3টা করে পিঠা ভেজে নিচ্ছি। এক সাইড থেকে যখন পিঠাটা কিছুটা হয়ে শক্ত হয়ে এসেছে পিঠাটা ঠিক ওই পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি। এর আগে পিঠা উল্টাবেন না, তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে। চুলার হিট মিডিয়ামে রেখে পিঠাগুলিকে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না, খুব দ্রুতই কিন্তু পিঠাগুলো একদম ক্রিস্পি হয়ে আসে। এই পিঠাগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে 4 থেকে 5 মিনিট, এর থেকে একটুও বেশি না। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এর থেকে বেশি কালার আমি নিয়ে আসবো না। এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও গোল্ডেন করে পিঠাগুলো ভেজে নিতে পারেন।
ব্যাস সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কত বেশি সুন্দর লাগছে। আওয়াজটা শুনে বুঝতে পারলেন তো পিঠাগুলি কত বেশি মুচমুচে হয়েছে। খেতে তো জাস্ট অসাধারণ। তৈরি করলাম কত সামান্য কিছু উপকরণ দিয়ে, সেটা তো দেখেই নিলেন। হুটহাট ঝাল পিঠা খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ রেসিপি কিন্তু আর হতেই পারে না। শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি রসের টইটম্বুর রসমঞ্জুরি পিঠা। আপনি যাকে খাওয়াবেন সে বিশ্বাসই করবে না এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। আজকে আমি তৈরি করব রসমঞ্জুরি পিঠা। পিঠাটি এত বেশি নরম, সফট এবং রসালো, বিশ্বাস করাই মুশকিল যে এটা জাস্ট ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। ময়দার সঙ্গে আর 2 থেকে 3টি উপকরণ দিয়ে এত মজাদার পিঠাটি তৈরি করে নিতে পারবেন আপনি ঘরে, এবং খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। পিঠা তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং 2 টেবিল চামচ দিচ্ছি চিনি। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে আমি 1.5 কাপ পানি নিয়েছি, এজন্য 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ ময়দাই কিন্তু যথেষ্ট। কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের রুটি খাওয়ার আটাটাও এখানে নিতে পারেন। নাড়তে নাড়তে এখানে ডোটা রেডি হয়ে গিয়েছে। ডোর কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবারে ডোটিকে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই ডোটাকে মুথে এবার সফট করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা তখন আর সফট হবে না। এভাবে মুথে নিতে নিতে ডোয়ের মধ্যে যে অতিরিক্ত গরম ভাবটা আছে সেটাও বের হয়ে যাবে এবং ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। এবারে এর মধ্যে একটি ডিম অ্যাড করব। এখানে একটি আমি ডিম ভেঙে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশটা যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে আসে। এবার এই ডিমের অংশ থেকে আমি অর্ধেকটা পরিমাণে ডিম এখানে দিয়ে দিচ্ছি, পুরোটা লাগবে না। তবে আপনাদের এই ময়দার ডোটি যদি অনেক বেশি হার্ড হয়ে থাকে তাহলে কিন্তু একটি ডিম লাগতে পারে। আর আমার এই ময়দার ডোটি মোটামুটি সফট আছে, এজন্য পুরোটা লাগছে না, অর্ধেকটা দিয়ে দিলাম। এবং ডিম কিন্তু অবশ্যই দিতে হবে, এছাড়া পিঠাটা খুব ভালো ফুলবে না, আবার খেতেও ভালো লাগবে না। ডিমটা মিশিয়ে নেওয়ার পরে ময়দার ডোটি কিন্তু অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছে, এজন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আবারও খুব ভালোভাবে মুথে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে, ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব তেলটা অ্যাভয়েড করবেন। এ পর্যায়ে খুবই সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুলে কিন্তু একটুও লেগে আসছে না। এবার এখান থেকে পরিমাপ মতো লেচি কেটে আমি ফার্স্টে একটি গোল বল তৈরি করে নিয়েছি। এরপর 2 হাতের তালুতে গড়িয়ে একটি লম্বা শেপ দিয়ে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ ডো থেকে এভাবে লেচি কেটে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এবার পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি চিরুনি ব্যবহার করছি। পিঠা তৈরি করার জন্য বাজার থেকে এই নতুন চিরুনিটা কিনে এনেছি। প্যাকেট থেকে বের করে চিরুনিটা আমি খুব ভালোভাবে ওয়াশ করে মুছে নিয়েছি। এবার চিরুনিতে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি যেন পিঠাগুলো সহজেই উঠানো যায়। এবারে একটি করে লেচি নিয়ে হাতের মধ্যে এভাবে গড়িয়ে একটু বড় করে নিলাম। এবারে দেখুন চিরুনির মধ্যে ঠিক এইভাবে বসিয়ে দিয়ে যতদূর পর্যন্ত চিরুনির কাঁটাগুলো রয়েছে ঠিক ওই পর্যন্ত এই ডোটাকে ছড়িয়ে দিতে হবে। এরপরে দেখুন এক সাইড থেকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। চিরুনি থেকে পিঠাটি উঠিয়ে নিয়ে এবার পিঠার 2 সাইডের মাথাটা টেনে এনে এইভাবে একটা ডিজাইন করে নিলাম। দেখতেই পেলেন খুবই সহজ। আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে। এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটিকে উঠিয়ে নিব এবং পিঠার 2 সাইড টেনে এনে এরকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই আকর্ষণীয় একটি পিঠার ডিজাইন। আমার মনে হয় আপনারা আগে কখনোই দেখেননি, তবে আমি প্রায়ই এই পিঠাটা তৈরি করি। আমার কাছে যেমন ইউনিক লাগে তেমনি খেতেও কিন্তু খুবই মজাদার। পিঠাগুলি তৈরি করা হয়ে গিয়েছে, এবারে চলে যাচ্ছি চুলাতে, পিঠাগুলি ভেজে নিতে হবে।
এদিকে চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। এবারে চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এবং একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চুলার হিট হাইতে রাখা যাবে না, তাহলে দেখবেন পিঠার উপরে খুব দ্রুত কালার চলে আসছে এবং পিঠাগুলো কিন্তু ক্রিস্পি হয়নি। এই পিঠার বিশেষত্বই হবে উপরটা হালকা ক্রিস্পি থাকবে এবং ভেতরটা হবে রসালো। প্রায় 10 থেকে 12 মিনিট হাতে সময় নিয়ে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এই অবস্থায় খেয়ে দেখতে পারেন, পিঠাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর এভাবে খেতেও কিন্তু বেশ মজা লাগে। ঠিক এই অবস্থাতেও কিন্তু এই পিঠাগুলো আপনারা খেতে পারেন, খেতে খুবই মজা হয়। যেহেতু আমি রসমঞ্জরি পিঠা তৈরি করব, রসের তো ডুবাতেই হবে। সো পিঠাগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম। এবারে চলে যাচ্ছি শিরাটা তৈরি করার জন্য। চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি এবং ওই কাপে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চিনি এবং পানির মেজারমেন্টটা কিন্তু একদম সমান হবে। ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 3টি সাদা এলাচ, মুখগুলো ফেটে দিয়েছি, ফ্লেভারটা ভালো ছড়াবে। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরার মধ্যে একটি বলক আসা পর্যন্ত। শিরার মধ্যে যখন বলক এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো লেবুর রস, যেন শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। এবং শিরাটা এখন আর জাল করব না, জাল করে বেশি ঘন করে ফেলানো যাবে না। যখন দেখবেন শিরার মধ্যে বলক চলে আসছে ঠিক ওই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে এবং শিরাটা এভাবে একটু নেড়ে চেড়ে এর অতিরিক্ত গরম ভাবটা বের করে দিচ্ছি। একদম ফুটন্ত গরম শিরার মধ্যে কিন্তু পিঠাগুলো দেয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো একদম নেতিয়ে যাবে। শিরার অতিরিক্ত গরম ভাবটা বের করে দিতে হবে আর এদিকে পিঠাগুলো হবে ঠান্ডা। ঠিক এই পর্যায়ে শিরা এবং পিঠাগুলোকে একত্র করতে হবে। এবারে পিঠাগুলিকে শিরার মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে পিঠাগুলিকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এর মধ্যে একটু 2-1 বার উল্টে পাল্টে দিতে হবে। আমি আবারও বলছি, একদম ফুটন্ত গরম শিরার মধ্যে পিঠা দেয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার রেজাল্ট খুব একটা বেশি ভালো পাবেন না। পিঠা থাকবে টোটালি ঠান্ডা এবং শিরাটা হবে কুসুম গরমের থেকে বেশি। শিরার মধ্যে হাত দেয়া যাবে না, বাট অতিরিক্ত গরম ভাবটা বের করে দিতে হবে। এদিকে 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার পিঠার আউটকামটা দেখুন, এত বেশি পারফেক্ট হয়েছে। পিঠাগুলো কিন্তু একটুও নেতিয়ে যায়নি আর শিরাটা দেখুন একদমই টেনে এসেছে। পিঠাগুলি আমরা যতই নাড়াচাড়া করি না কেন এই পিঠাগুলি কিন্তু ভেঙে যাবে না, তবে ভেতর থেকে কেটে নিলে দেখবেন একদম রসে টইটুম্বুর হয়ে আছে। এমন ডিফারেন্ট একটি পিঠা আপনি যদি কাউকে সার্ভ করেন সে তো পুরাই অবাক হয়ে যাবে। আর বিশ্বাস করুন, টেস্ট এত বেশি মজার, আমি কি আর বলবো। এর টেস্টের কথা যত বলবো ততই কম হয়ে যাবে, কারণ খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি, তাও যে এত মজা হতে পারে এটা জাস্ট অবিশ্বাস্য। আমার আজকের এই ইউনিক এবং ডিফারেন্ট পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুলার মতো নরম তুলতুলে এবং মুখে দিলে জাস্ট কটন ক্যান্ডির মতো মিলিয়ে যাবে এরকম একটি পিঠার রেসিপি আজকে শেয়ার করছি। আজকে আমি তৈরি করছি সুজির রসবড়া অথবা রসভরি পিঠা। রসের টইটম্বুর সুজির এই রসভরি পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে অনেক সময় দেখা যায় অনেকের অভিযোগ থাকে এই পিঠাটি নাকি নরম তুলতুলে হয় না, ভেতরে শক্ত থেকে যায়, ভেতরে রসটা ভালোভাবে প্রবেশ করে না। খুঁটিনাটি অসংখ্য টিপস সহ থাকছে আমার আজকের ভিডিওটি। আমি আশা করব আমার এই রেসিপিটি দেখার পর যারাই এই পিঠাটা তৈরি করতে যাবেন ইনশাআল্লাহ কারো পিঠাই ফেল হবে না। সো কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে সুজির বড়াগুলো তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে। পিঠার মধ্যে যেন ডিমের বাজে স্মেল না আসে এজন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, তবে এই পর্যায়ে অতিরিক্ত না ফেটলেও চলবে। পরবর্তীতে কখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সেটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি। তবে কুসুম এবং সাদা অংশটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি টোটালে 1 কাপ সুজি নিয়েছি, তবে পুরোটা লাগবে কি না এজন্য একটু একটু করে অ্যাড করে দিতে হবে।
অনেক সময় দেখা যায় ডিমের সাইজের উপর ডিপেন্ড করে সুজির পরিমাপটা কম বেশি লাগতে পারে। এজন্য পুরো 1 কাপ সুজি এখানে ধাপ করে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে এবং মিক্সচারটা বুঝে তৈরি করে নিতে হবে। এই মিক্সচারটা খুব বেশি ঘন হবে না, একটু রানিং কনসিস্টেন্সিতে থাকবে। ঠিক এই পর্যায়ে মিক্সচারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন একটা ফোমি ভাব চলে আসে। প্রায় 6 থেকে 7 মিনিট কন্টিনিউয়াসলি আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিক্সচারের কালারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সাদা বর্ণ ধারণ করেছে এবং মিক্সচারটা ফোমি টেক্সচারে চলে আসছে। সো এখানে এই টিপসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ব্যাটারটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, উপর থেকে যদি আমরা ব্যাটারটা ফেলি তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা এমন রানিং থাকবে, শক্ত হবে না। ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে যে 1 কাপ সুজি নিয়েছিলাম ওইখান থেকে দেখুন প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সুজি কিন্তু রয়ে গেছে, পুরোটা সুজি লাগেনি। চলে আসলাম চুলাতে পিঠার জন্য শিরাটা তৈরি করতে। আমি আজকে পাউডার মিল্ক দিয়ে এই শিরাটা তৈরি করব, আপনারা লিকুইড মিল্ক দিয়েও তৈরি করতে পারেন। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ নর্মাল ঠান্ডা পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে 3 কাপ পানির সঙ্গে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আপনারা চাইলে 4 কাপ পানিও নিতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, দুধটা জাল করে সামান্য একটু ঘন করে নিতে হবে। তবে আমার এখানে দুধটা খুব একটা বেশি জাল করে ঘন করে ফেলতে হবে না, জাস্ট দুধের মধ্যে বলক চলে আসলে এনাফ। গুঁড়া দুধটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি এবং 3টি সাদা এলাচ ফ্লেভারের জন্য। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার একটু নেড়েচেড়ে অপেক্ষা করছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে বলক চলে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এতে করে পিঠার মধ্যে খুবই লাইট একটি ইয়েলিশ কালার চলে আসে, যাতে পিঠাটা দেখতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা টোটালি স্কিপ করতে পারেন, এমনি থেকেও পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এটা জাস্ট কালারের জন্য, টেস্টের কোনো তফাৎ আসবে না। তবে আপনারা চাইলে এখানে কয়েক টুকরো স্যাফরন দিতে পারেন, তাহলেও একটা এরকম হালকা ইয়েলো কালার চলে আসবে। সো দুধের শিরাটা রেডি হয়ে গিয়েছে। বলক ওঠার পরে 2 থেকে 3 মিনিট জাস্ট জাল করে নিয়েছি। জাল করে বেশি ঘন করে ফেললে এই শিরাটা কিন্তু পিঠার মধ্যে প্রবেশ করতে চাইবে না, এজন্য শিরাটা পাতলাই থাকবে। শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি পিঠাগুলো ভেজে নিব। এবার একটি আইসক্রিমের স্কুপের সাহায্যে পরিমাপ মতো ব্যাটার নিয়ে আমি ব্যাটারটি তেলের মধ্যে ছেড়ে দিব। আমি একটি আইসক্রিমের স্কুপ এখানে ব্যবহার করছি, এতে করে পিঠাটা দিতে যেমন সুবিধা হয়, পিঠাগুলো কিন্তু খুব ভালো গোল হয়। তবে আপনারা চামচের সাহায্যেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, যে যেটাতে কমফর্ট ফিল করেন আর কি। আমি পরিমাপ মতো ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল করেছেন হয়তো ব্যাটারটা কিন্তু তেলের উপর ভেসে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এই ব্যাটারটা কত বেশি ফ্লাফি হয়েছে। এত বেশি ফ্লাফি এবং হালকা হওয়ার কারণেই কিন্তু ব্যাটারটা তেলের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে এক সাইড থেকে অন্য সাইডে ভেসে চলে যাচ্ছে, ব্যাটারটা তেলের তলাতে পড়ে যাচ্ছে না। আর এই পিঠাগুলো যখন তেলের মধ্যে ছাড়বো, তেলের টেম্পারেচারটা কিন্তু বেশি থাকবে না, হালকায় থাকবে। এবং পিঠা ভাজার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট থাকবে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি। আর আমি পিঠাগুলো ফার্স্টে যখন তেলের মধ্যে ছেড়েছি, ভিডিওটা একটু রিটার্ন করে দেখতে পারেন ওই সময় তেলের টেম্পারেচারটা কেমন ছিল। পিঠা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠার চারপাশে বুদবুদ ক্রিয়েট হচ্ছিল না, একটু পরে হচ্ছিল। সো বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা ঠিক কেমন থাকবে। এবার বেশিক্ষণ ভেজে নিব না এই পিঠাগুলো। পিঠা দেওয়ার পরে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলিকে ভেজে নিব। অতিরিক্ত ভাজার ফলে পিঠার উপরের আউটার লেয়ারটা যদি ক্রিস্পি বা শক্ত হয়ে যায়, তাহলে দুধের শিরাটা পিঠার মধ্যে ভালোভাবে ঢুকতে চাইবে না। সো একটু উল্টে পাল্টে 2 মিনিটের মতো ভেজে নিয়ে পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এদিকে যে আমি দুধটা জাল করে রেখেছিলাম, এটা মোটামুটি এখনও বেশ গরম আছে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার আপনারা গরম করে নেবেন। একদম বলক ওঠা গরম হবে না, এবং কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে। ওই দুধের শিরার মধ্যে গরম গরম পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। সবগুলো পিঠায় আমি দিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে দুধের সঙ্গে উল্টে পাল্টে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এর মধ্যে পিঠার লুকটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যাবে। মাশাআল্লাহ,
জাস্ট দেখুন 2 ঘন্টা পরে পিঠার লুকসটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। শিরাটাও টেনে অনেকটাই কমে এসেছে এবং পিঠাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এত বেশি নরম তুলতুলে সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। পিঠাগুলিকে এবার আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাটা রাত্রে বানিয়ে সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, পরের দিনে সকালে খাবেন, দেখবেন আরও ভালো রেজাল্ট পাবেন। আমি জাস্ট 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখেছিলাম, এর থেকে বেশি রাখিনি। আমার হাতে সময়টা কম ছিল, যেহেতু ভিডিও করছি আপনাদের দেখাতে হবে। তারপরেও যে এত বেশি নরম তুলতুলে এবং সফট হয়েছে, জাস্ট অ্যামেজিং। এই পিঠাটি আপনারা যাকেই তৈরি করে খাওয়ান না কেন আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য। এই পিঠার বিশেষত্বই হচ্ছে তুলার মতো নরম তুলতুলে এবং মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। কত বেশি রসের টইটম্বুর হয়েছে সেটাও একটু আপনাদের দেখাই, এবার দেখুন। কি বুঝতে পারলেন তো কত বেশি রসালো হয়েছে পিঠাটা? এবার একটু কেটে দেখাই। চামচ লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠাটা কেটে গেল, এখানে একটুও প্রেশার ক্রিয়েট করতে হয়নি। দুধে ভেজানো চুষি পিঠা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে এবং দুধে ভেজানো চুষি পিঠা খাওয়ার কথা তো ভুলেই যাবেন। শীতের আরেকটি অন্যতম জনপ্রিয় পিঠা হচ্ছে চুষি পিঠা। আজকে আমি তৈরি করব রসালো চুষি পিঠা। দুধে ভিজিয়ে তো অনেকবারই খেয়েছেন, তবে একবার এইভাবে খেয়ে দেখুন। আমার মনে হয় একবার এই পিঠেগুলো আপনারা খেলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। চালের গুঁড়ার পরিবর্তে মাত্র 1 কাপ সুজি দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিয়েছি। একেবারে ব্লেন্ড করে গুঁড়ো করতে হবে না, একটু আধো ভাঙা করে নিলে এনাফ। চলে আসলাম চুলাতে। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। সুজির এই ডোটা আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি দুধ দিয়ে করছি, টেস্টটা বেশি ভালো আসবে। সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবারে নেড়ে চেড়ে যখন দুধের মধ্যে বলক চলে আসছে, ব্লেন্ড করা সুজিটাকে এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিব, এছাড়া দেখা যাবে সুজিটা কিন্তু দলা বেঁধে রয়েছে। যখন ডোটা এমন শক্ত হয়ে দলা বেঁধে আসবে তখন আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি। একটু অপেক্ষা করব ডোর মধ্যে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন দেখা যাবে ডোটা হাতে টাচ করা যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিব। হাতে সামান্য একটু ঘি নিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এখানে আটা বা ময়দা দিয়ে ডোটা মুথে নেওয়া যাবে না, অবশ্যই ঘি বা তেল দিয়ে মুথে নেবেন। আবার ডোটি অধিক সময় রেস্টে রেখে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না, তাহলে কিন্তু মুথে সফট করা যাবে না। চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতে এভাবে মুথে নিতে। দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে অল্প করে আমি লেচি কেটে নিচ্ছি। এই লেচিটা থেকে পিঠাগুলো তৈরি করব। বাকি ডোটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বোর্ডে সামান্য একটু আটা নিয়ে সুজির ডোটাকে হাতের সাহায্যে এইভাবে বেলে লম্বা মোটা একটি সুতার মতো তৈরি করে নিচ্ছি। এবার পিঠাগুলো তৈরি করার জন্য লম্বা এই ডোটি থেকে খুবই সামান্য করে লেচি কেটে নিচ্ছি। তারপরে দেখুন হাতের সাহায্যে এইভাবে গড়িয়ে পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি। পিঠা তৈরি করার পূর্বে অবশ্যই বোর্ডে একটু আটা মেখে দিতে হবে এভাবে, তাহলে দেখবেন পিঠা বোর্ডের সঙ্গে বা হাতের সঙ্গে আর লেগে আসছে না, খুবই সহজেই পিঠার শেপগুলো দিয়ে দেওয়া যাচ্ছে। আমি যেহেতু এই পিঠা তৈরিতে খুব একটা বেশি এক্সপার্ট না, এজন্য শেপগুলো খুব একটা বেশি ভালো আসছে না, তারপরেও যেটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এইভাবে এখানে বেশ কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই ঝরঝরে, সুজি দিয়ে তৈরি করেছি মনে হচ্ছে না। অনেকে আবার ভাবতে পারেন সুজি দিয়ে পিঠা তৈরি করা যাবে না, পিঠা তৈরি হওয়ার পরে পিঠাগুলো নেতিয়ে যাবে বা একটির সঙ্গে আরেকটি লেগে যাবে। আসলে এমনটা কিছুই হবে না। প্রত্যেকবার পিঠা তৈরি করে অন্য একটি পাত্রের মধ্যে যখন রেখে দিব, এইভাবে সামান্য একটু করে আটা বা ময়দা ছিটিয়ে উল্টে পাল্টে রেখে দিব, তাহলেই দেখবেন একটির সঙ্গে আরেকটি লেগে আসছে না। পিঠাগুলি খুবই বেশি ঝরঝরে হবে। একইভাবে এখানে আমি সম্পূর্ণ ডোটা থেকে এই পিঠাগুলি তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকবার পিঠাগুলো এভাবে পাত্রে রাখার পরে কিন্তু এভাবে ময়দা ছিটিয়ে দিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে। পিঠার জন্য আমি শিরাটা তৈরি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। এলাচের মুখগুলি ফাটিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পানি।
এই শিরাটা এমনভাবে তৈরি করতে হবে পানি এবং চিনির মেজারমেন্টটা কিন্তু সমপরিমাণে হবে। নেড়ে চেড়ে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। চিনিটা গলে যখন শিরাটা এমন ফুটে উঠতে শুরু করেছে সঙ্গে সঙ্গে চুলাটাকে অফ করে দিচ্ছি, কারণ জাল করে শিরাটা ঘন করে ফেলানো যাবে না। এবার এই শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। শিরাটা কিছুটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পিঠাগুলি ভেজে নিচ্ছি। এদিকে চুলায় আরেকটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে আমি পিঠাগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি। দু একটি পিঠা যদি একটির সঙ্গে একটি লেগেও থাকে, তেলে ছেড়ে দেওয়ার পরে দেখবেন প্রত্যেকটি পিঠা একদম আলাদা হয়ে গিয়েছে এবং ঝুরঝুরে হবে। পিঠাগুলি যখন তেলে ছাড়বেন তখন দেখবেন প্রচুর বাবলস ক্রিয়েট হয়েছে। কিছুক্ষণ পর দেখতে পারবেন বাবলসগুলো কমে গিয়েছে, তখন বুঝতে হবে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পিঠাগুলি বেশি ভেজে আমি ক্রিস্পি করব না বা উপরে খুব একটা বেশি কালার নিয়ে আসবো না, পিঠাগুলো এমনই সাদা থাকবে। ঠিক এই পর্যায়ে পিঠাগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আগের তুলনায় দেখুন পিঠার আকার এবং সাইজগুলো কিন্তু অনেকটাই ছোট হয়ে এসেছে। যখন এমনটা লক্ষ্য করবেন তখনই বুঝতে হবে পিঠাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আগে থেকে যে চিনি শিরাটা আমি রেডি করে রেখেছিলাম, শিরাটা কিন্তু এখন কুসুম গরমের থেকে হালকা একটু বেশি গরম রয়েছে। অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে গিয়েছে। অতিরিক্ত গরম শিরার মধ্যে এই পিঠাগুলো দেয়া যাবে না। শিরাটা হালকা কুসুম গরমের থেকে একটু গরম হবে এবং পিঠাগুলো থাকবে গরম। ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে শিরার মধ্যে দিতে হবে। এবারে নেড়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে একটু শিরার সঙ্গে মিক্সড করে দিলাম। এবারে পিঠাগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরেই দেখতে পারবেন পিঠাগুলো শিরা খেয়ে একদম রসে টুসটুসে হয়েছে। আমি পিঠেগুলো রাত্রে বানিয়েছিলাম, তখন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। ফিরে আসলাম পরের দিন সকালের সিনটা আপনাদের দেখাচ্ছি। দেখুন সারা রাত রেস্টে থাকার পরেও কিন্তু পিঠাগুলো সামান্যটুকু গলে যায়নি। 1 থেকে 1.5 ঘন্টা পরে পিঠাগুলো খাওয়ার উপযোগী হয়। তবে এভাবে যদি আমার মতো সারা রাত রাখতে পারেন তাহলে পিঠার টেস্ট আরও বেশি ভালো আসে আমার মনে হয়। উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম, পিঠাগুলো দেখতে ভালো লাগবে। বিলিভ মি, ছানার তৈরি মিষ্টিগুলো খেতে যেমন টেস্টের হয়, আমার কাছে এই পিঠাটা খেতে ঠিক সেরকম টেস্টের লেগেছে। মাশাআল্লাহ। প্রতি বছর তো দুধে ভেজানো চুষি পিঠাটা তৈরি করা হয়, তবে এইবার একটু এইভাবে তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শীতের এই মৌসুমকে আরও বেশি স্পেশাল করার জন্য আজকে তৈরি করছি চারস পিঠা, অথবা চুরস পিঠাও বলা হয় এটাকে। মাশাআল্লাহ, পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ তত বেশি মজা। উপরটা ক্রিস্পি এবং ভেতরটা হয় নরম তুলতুলে সফট। ঘরে থাকা মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ নর্মাল ঠান্ডা পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ দিচ্ছি বাটার। আমি এখানে আনসল্টেড বাটারটা ব্যবহার করেছি, আর আপনারা যদি সল্টেড বাটার নিয়ে থাকেন তাহলে লবণটাকে অ্যাভয়েড করবেন। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। যখন পুরোপুরি বাটারটা মেল্ট হয়ে এসেছে, আর বেশি অপেক্ষা না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে রুটি খাওয়ার আটাটাও আপনারা নিতে পারেন। এবার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা খুব বেশি শক্ত হবে না, একদম নরম সফট একটি ডো তৈরি হবে। ময়দাটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিটটাকে একদম লো করে দিয়েছি। এই লো হিটেই অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পারছেন কত সফট একটি ডো তৈরি হয়েছে এবং বেশ নরম আছে। এবার হাঁড়িটিকে চুলা থেকে নামিয়ে ওই হাঁড়ির মধ্যে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মুথে নিচ্ছি, পুরোপুরিভাবে সফট হওয়া পর্যন্ত। দেখতেই পারছেন আমি কিভাবে মুথে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু বেশ গরম আছে, হাতে টাচ করা যাবে না। এজন্য আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ডোটা অনেক বেশি সফট হয়েছে, এর মধ্যে কোনো গুটি বা দলা কিচ্ছু নেই। আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটি ডিম। আবারও স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে ডিমটাকে আমি ডোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় মনে হবে ডিমটা ডোর সঙ্গে মিশছে না, তবে অনবরত এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে মিশে গেছে। আমি এখানে ফার্স্টে একটি ডিম দিয়েছি, আপনাদের ক্ষেত্রে 2টিও লাগতে পারে। প্রথমে যে ডোটা তৈরি করেছি এর কনসিস্টেন্সির উপর কিন্তু ডিপেন্ড করবে। ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে থাকে তাহলে এখানে 2টি ডিম লাগতে পারে।
আমার ডোর কনসিস্টেন্সিটা একদম ঠিক ছিল, এজন্য একটি ডিম দিয়ে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুবই সফট একটি ডো তৈরি হয়েছে এবং আগের তুলনায় কিন্তু কিছুটা নরম হয়ে এসেছে। এবারে পিঠার ডোটিকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। এখানে প্রায় অর্ধেকটা ব্যাটার পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিয়েছি। এবারে দেখুন পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে একটি 6B নজেল ব্যবহার করছি। আপনারা চাইলে বোতলের মুখা কেটেও কিন্তু এই ডিজাইনটা ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে আমি যে পাইপিং ব্যাগটা ব্যবহার করেছি এটা নর্মাল পাইপিং ব্যাগ ছিল। আপনারা যদি শক্ত পাইপিং ব্যাগ নিয়ে থাকেন তাহলে একটি দিয়েই হবে। যেহেতু এটা নর্মাল এজন্য আমি এখানে ডাবল পাইপিং ব্যাগ ব্যবহার করছি। পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়ে নজলটা খুব ভালোভাবে সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য। পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি বাটার পেপার কেটে নিয়েছি স্কোয়ার শেপে। এবারে দেখুন আমি পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। পেপারের উপর ফার্স্টে আমি 3টি দাগ টেনে নিয়েছি এবং একটু ফাঁকা ফাঁকা করে দিব, সামান্য, খুব বেশি হবে না। এবারে উপর থেকে আরও 2টি দাগ টেনে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সেটা কিভাবে করছি। এবার একটি কেচির সাহায্যে পিঠার দুই পাশ থেকে আমি এভাবে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এতে করে পিঠার 5টি লাইন একসঙ্গে খুব ভালোভাবে জোড়া লেগে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই প্রসেসে ফার্স্টে আমি 3টি দাগ টেনে নিয়েছি এবং একটু ফাঁকা করে আবারও উপর থেকে 2টি দাগ টেনে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এই পিঠাগুলো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন। পিঠার ডোয়ের কনসিস্টেন্সি যদি ঠিক থাকে তাহলে আপনারা যে কোনো ডিজাইনই ইজিলি তৈরি করে নিতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। ডোর কনসিস্টেন্সিটা ঠিক থাকার কারণে পিঠার শেপগুলো একদম পারফেক্ট আছে, কোনোভাবে গলে যায়নি বা সরে নড়েও যায়নি, যেমনটা তৈরি করেছি ঠিক ওই রকমই আছে। এবারে চলে আসলাম পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। পিঠা ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম আছে, ওই পর্যায়ে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। অধিক গরম তেলে পিঠা ছেড়ে দিলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে এবং ভেতরটা কিন্তু ভালোভাবে কুকড হবে না, ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থেকে যায়। এজন্য একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিব যেন উপরটাও ক্রিস্পি হয়, সুন্দর একটি কালার আসে, সেই সাথে ভেতর থেকে প্রপারলি কুকড হতে পারে। তেলে দেওয়ার কিছুক্ষণ পরে আমি বাটার পেপারগুলো উঠিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন খুবই ইজিলি কিন্তু পেপারগুলো ছাড়িয়ে আসে। হাতে মিনিমাম 8 থেকে 10 মিনিট সময় নিয়ে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। উপরটাও ক্রিস্পি হয়েছে এবং ভেতর থেকেও খুব ভালোভাবে কুকড হয়েছে। আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলি পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। পিঠাগুলি আমি চকলেট সিরাপের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে মধু দিয়েও সার্ভ করতে পারেন, মধু দিয়ে খেতেও বেশ ভালো লাগে, তবে আমার কাছে চকলেট সিরাপটাই বেস্ট মনে হয়। যারা মিষ্টি পিঠা খেতে লাইক করে না তাদের কাছেও কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগবে। হালকা মিষ্টি থাকে, খেতে জাস্ট অসাধারণ লাগে। পিঠাটি তৈরি করতে গেলে আপনারা একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, কারণ পিঠা তৈরি করার পরে কারাকারি লেগে যাবে, আপনি নিজেই কিন্তু ভাগে পাবেন না। শীতের যত প্রকার পিঠা রয়েছে আমার মনে হয় সকলের নজর কেড়ে নিতে এই পিঠাটি একাই 100। আজকে আমি তৈরি করছি ভাপা কদমপুলি পিঠা। দেখতে হুবহু কদম ফুলের মতো হওয়ার কারণে এটার নাম হয়েছে কদমপুলি পিঠা। দেখে মনে হচ্ছে না তৈরি করাটা অনেক বেশি কঠিন, তবে একদমই কঠিন না, তৈরি করা কিন্তু খুবই সহজ, সেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি হাফ কাপ বাসমতি চাল। চেষ্টা করবেন বাসমতি চাল দিয়ে এই পিঠাটা তৈরি করতে, তাহলে কদম ফুলের ডিজাইনটা খুবই ভালো ফুটে ওঠে। নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি বদলিয়ে চালগুলিকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, স্বচ্ছ ক্লিন পানি বের হওয়া পর্যন্ত। এবার এই চালগুলিকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। ততক্ষণে পিঠা তৈরির বাকি কাজগুলো সেরে নিই। চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চুলার হিট মিডিয়ামে রেখে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে ক্যারামেলে কালার আসতে শুরু করেছে। এ পর্যায়ে চুলাটিকে লো করে দিয়েছি।
নেড়েচেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দেখা যাবে পছন্দ মতো একটা কালার চলে এসেছে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পানি এবং পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি। যখন দেখা যাবে ক্যারামেলটা একদম লিকুইড ফর্মে চলে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রোস্টেড সাদা তিল। আমি এখানে তিলটা দিচ্ছি পুরের মধ্যে, আপনারা চাইলে বাদাম কুচি করেও দিতে পারেন। ক্যারামেল তৈরি করে নারকেলের এই পুরটা আমি রেডি করে নিচ্ছি, সেটা তো দেখতেই পেলেন। আপনারা চাইলে সরাসরি গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে গুড় ছিল না, এজন্য আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যেহেতু বাসায় গুড় নেই, কি আর করার, পিঠা খেতে ইচ্ছে করেছে, পিঠা তো বানাতেই হবে, এজন্য এই টেকনিকটা খাটালাম। কারণ পিঠার উপরের আউটের লেয়ারটা হবে সাদা কালার, ভেতরেও যদি আমরা চিনি দিয়ে তৈরি সাদা পুরটা ব্যবহার করি তাহলে পিঠাটা দেখতে একদমই ভালো লাগবে না। নারকেলের পুরটাও রেডি হয়ে গিয়েছে। ক্যারামেলের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা খুব ভালোভাবে টেরে গিয়েছে। খেয়াল রাখতে হবে বেশি জাল করা যাবে না, তাহলে নারকেলের পুরটা পুরোপুরিভাবে জমাট বেঁধে যাবে। পুর তো রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পিঠার জন্য ডোটা রেডি করে নিচ্ছি। এখানে একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। 1 কাপ চালের গুঁড়ির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পানি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি, পানির পরিমাপটা সামান্য একটু বেশি লাগবে। আর যদি আপনারা ভেজা চালের গুঁড়ি নেন তাহলে 1 কাপ আটার জন্য 1 কাপ পানি দিলে এনাফ। পানির সঙ্গে আটাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটাকে আমি অন করে দিচ্ছি। এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল। কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু আটাটা তলায় লেগে গিয়ে পুড়ে যাবে। অনবরত এভাবে নেড়ে নিতেই কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গিয়েছে। ডোটি এবার চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং কয়েক মিনিট অপেক্ষা করছি ডোটা হাতে টাচ করা যাবে এমন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। তবে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না। উপর থেকে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মোটামুটি সফট ডো তৈরি করে নিলেই হবে, একেবারে সফট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই ডো থেকে পরিমাপ মতো লেচি কেটে নিয়ে ফার্স্টে একটি গোল বল তৈরি করে নিচ্ছি। এবারে বলটিকে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে পরিমাপ মতো পুর নিয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং 4 সাইড থেকে রুটিটা এভাবে উঠিয়ে মাঝ বরাবর এনে ফোল্ড করে নিচ্ছি। মুখটা খুব ভালোভাবে চেপে দিতে হবে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে, এছাড়া কিন্তু পিঠাটা ভাপে দেওয়ার সময় পিঠাটা ফেটে যেতে পারে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে চালের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে যদি চিনিটা না দেয়া হয় তাহলে কিন্তু পিঠার উপরের আউটের লেয়ারটা খেতে একদমই পানসে পানসে লাগবে, কোনো টেস্ট পাওয়া যাবে না। এজন্য একটু করে চিনি অ্যাড করে দিবেন। এবার তৈরি করা পিঠার বলগুলো চালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। ফার্স্টের দিকে মনে হতে পারে চালটা ভালোভাবে কোটিং হচ্ছে না, তবে একটু চেপে চেপে কোটিংটা করে নেবেন, তাহলেই দেখতে পারবেন খুব ইজিলি কোটিংটা হয়ে আসছে। একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক ওই আগের প্রসেসে পরিমাপ মতো লেচি নিয়ে একটি গোল বল তৈরি করে নিয়ে সেটাকে একটি বাটির শেপ দিয়ে নিব এবং তার মধ্যে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিব পরিমাপ মতো। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়ে একটি গোল বল তৈরি করে ভিজিয়ে রাখা চালের মধ্যে কোট করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করা কত বেশি সহজ দেখেই তো নিলেন। আশা করছি এই কদমপুলি পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই হবে না। খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়, যে কেউ তৈরি করতে পারবেন। একটু সময় নিয়ে চালটা এইভাবে কোটিং করে নিব। আপনি যত বেশি চাল এই পিঠার মধ্যে কোট করতে পারবেন পিঠাটা দেখতে কিন্তু তত বেশি আকর্ষণীয় হবে। পিঠাগুলি তৈরি করে সরাসরি আমি একটি স্টিমারে সাজিয়ে নিয়েছি এবং অবশ্যই পিঠাগুলো কিন্তু একটু ফাঁকা করে বসিয়ে দিতে হবে। স্টিমারটা ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম চুলাতে পিঠাগুলিকে ভাপিয়ে নেওয়ার জন্য। চুলায় আগে থেকে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি। এবার স্টিমারটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবার অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠতে শুরু করেছে। আমি পিঠাগুলোকে সুন্দর লাগার জন্য উপর থেকে সামান্য একটু করে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। খুবই সামান্য, এটা দেখতে ভালো লাগবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি মোটামুটি আরও 10 থেকে 12 মিনিটের মতো। 10-12 মিনিট পরে দেখুন মাশাআল্লাহ
পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। চালটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে, একটুও কাঁচা থাকবে না। ভাপানোর পরে পিঠাগুলির লুকসটা যে এত বেশি সুন্দর আসে, এটা জাস্ট ম্যাজিকের মতো লাগে। পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেয়েও অনেক বেশি মজা পাবেন ইনশাআল্লাহ। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত বেশি নরম, তুলতুলে এবং সফট হয়েছে পিঠাটা। নর্মাল ভাপাপুলির পিঠার থেকে কিন্তু এর টেস্ট একদমই ডিফারেন্ট। সামনের শীতের এই মৌসুমে অবশ্যই আপনারা এই পিঠাটা বাসায় একবার হলেও তৈরি করবেন, যে কেউ কিন্তু খুব বেশি সারপ্রাইজড হয়ে যাবে। তেলে পিঠা বা পোয়া পিঠা এইভাবে বানালে প্রত্যেকটি পিঠাই হবে ফুলকো, নরম, তুলতুলে এবং অসংখ্য জালিযুক্ত। আজকে আমি তৈরি করছি তেলে পিঠা বা পোয়া পিঠা। তেলের পিঠা সবাই বানাতে পারলেও বানানোর পরে দেখা যায় পিঠাগুলো শক্ত হয়ে গিয়েছে অথবা ভেতরে কাঁচা রয়েছে। এছাড়াও পিঠাগুলো নরম, তুলতুলে বা সফট হয় না। আজকে আমি অসংখ্য টিপস সহ খেজুর গুড়ের এই তেলের পিঠাগুলো তৈরি করে দেখাবো। রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলুন রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ি। পিঠাগুলিকে নরম, তুলতুলে এবং সফট করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন মেশানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব গুড়। আজকের পিঠাগুলি আমি দানাদার খেজুর গুড় দিয়ে বানাবো। খেজুর গুড় দিয়ে পিঠা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? এই শীতের পিঠা খাওয়ার জন্য কান্ট্রি ফুড এই ফেসবুক পেজ থেকে আমি অরিজিনাল কয়েক পদের খেজুরের গুড় অর্ডার করেছি। পেজ লিঙ্কটা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক পেজের ক্যাপশনে দেওয়া থাকবে। আপনারা নিতে চাইলে পেজে গিয়ে অর্ডার করতে পারেন। এবার এই গুড় থেকে 1 কাপ পরিমাণে গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু অরিজিনাল গুড়, এর মধ্যে কোনো ভেজাল নেই, এই পরিমাণ গুড়ই কিন্তু এখানে এনাফ। তবে আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। গুড় যদি পারফেক্ট এবং অরিজিনাল হয় তাহলেও কিন্তু পিঠা খুবই ভালো হয়। অনেক সময় দেখা যায় গুড়ের কারণেও পিঠা নষ্ট হয়ে যায়। এর মধ্যে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। তেল পিঠার এই ব্যাটারের মধ্যে কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর পানিটা দেখতেই পাচ্ছেন আমি একবারে দিচ্ছি না, প্রায় অনেক কয় ধাপে অ্যাড করে দিয়েছি। যখন দেখবেন এমন একটি ঘন মিশ্রণ তৈরি হয়েছে, ওই পর্যায়ে ব্যাটারটি খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে মানে খুবই ভালো করিয়ে। আপনি যত সময় নিয়ে এই ব্যাটারটি ফেটিয়ে নিতে পারবেন, আপনার পিঠা দেখবেন ততই তুলতুলে নরম হবে। আরও ভালো হয় যদি আপনি হাত দিয়ে এই ব্যাটারটি ফেটিয়ে নেন। আমি হ্যান্ড হুইস্ক দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো কন্টিনিউয়াসলি এভাবেই ফেটিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। তবে আমার মনে হয় মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে যে যেমন মিষ্টি খেতে লাইক করে তার মুখে কিন্তু ওই টেস্টটাই লাগে। লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমার কাছে ব্যাটারটি একটু ঘন লাগছে, এজন্য আরও সামান্য একটু পানি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আবারও বলছি, পিঠার এই ব্যাটারের মধ্যে কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এখন এরকম হয়েছে। ব্যাটারটি উপর থেকে ফেলে দেখুন সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো দাগ বোঝা যাচ্ছে না। আবার ব্যাটারটি খুব বেশি পাতলাও করা যাবে না। আপনি যে হাতা বা চামচের সাহায্যে ব্যাটারটি নাড়বেন, যদি দেখেন ওইটার গায়ে এরকম ব্যাটারটি লেপ্টে রয়েছে তাহলে বুঝবেন ঘনত্বটা ঠিকঠাক আছে। সো এবার চলে যাচ্ছি চুলাতে পিঠা ভেজে নেওয়ার জন্য। পিঠা ভেজে নেওয়ার জন্য অবশ্যই গর্তওয়ালা কড়াই ব্যবহার করবেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি গোলুমোলু হবে। আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। এবার পরিমাপ মতো ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠা ফোলার জন্য তেল অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় আপনার পিঠা কিন্তু কোনোভাবেই ফুলবে না। আমি পরিমাপ মতো ব্যাটার তেলের মধ্যে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন পিঠাটা উপরে ভেসে উঠেছে। এবং একটু তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলেই দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এক সাইড থেকে যখন হয়ে গেছে তখন আমি উল্টিয়ে আর এক সাইডও ভেজে নিচ্ছি। যেহেতু এটা গুড়ের পিঠা, কালারটা এমনি থেকে লাল হবে। তারপরেও চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও বেশি লাল করে ভেজে নিতে পারেন। প্রত্যেকবার পিঠা তেলে দেওয়ার পূর্বে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ব্যাটারটি তেলে দিবেন। আর একটু বলি, প্রয়োজনের তুলনায় তেল যদি আবার বেশি গরম হয়ে যায় তখনও দেখবেন পিঠা হবে না। পিঠার ব্যাটার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটি দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যাবে, পিঠা একটুও ফুলবে না। এই জন্য তেলের টেম্পারেচারটা ঠিক রাখা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট।
আরও একটি পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পরে দেখুন এই পিঠাটাও খুবই সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ। এক সাইড থেকে যখন পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এটা গুড়ের পিঠা, খুব বেশি কালার করে ভাজতে হবে না। তেল থেকে উঠিয়ে নামিয়ে রাখার পরে কিছুক্ষণ ঠান্ডা হলে দেখতে পারবেন কালারটা আরও বেশি ডার্ক হয়ে এসেছে। পিঠাটি আমি একটু আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কত বেশি নরম তুলতুলে হয়েছে, আর ভেতরে কিন্তু অসংখ্য জালি তৈরি হয়েছে। ভেতরে একটুও কাঁচা নেই, আশা করছি বুঝতে পেরেছেন। ট্রেডিশনাল তেলের পিঠা কিন্তু ঠিক এরকমটাই হয়। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো, এই পিঠার উপরের পাতলা লেয়ারটা আমি উঠিয়ে ফেলেছি ভেতরের অংশটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু কোনো কারণবশত আমি ওই ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছি না, এজন্য আপনাদের শুধু এটাই দেখাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন পিঠার ভেতরটা কত বেশি পারফেক্ট হয়েছে। হাতে কাটার ঝামেলা ছাড়াও যে এইভাবে চুষি পিঠা অথবা চুই পিঠা তৈরি করা যায়, এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। আজকে আমি তৈরি করব গ্রাম বাংলার জনপ্রিয় চুই পিঠা অথবা চুষি পিঠা। এছাড়াও এটাকে সেমাই পিঠাও বলা হয়। এই পিঠাটি তৈরি করা আমরা অনেকে ঝামেলা মনে করি, তবে আমি আজকে মাত্র 5 মিনিটে এই পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখাবো, তাও আবার চালের গুঁড়ি ছাড়া সুজি দিয়ে। আমার এই ভিডিওটি দেখার পর চুই পিঠা তৈরি করাটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে, সেই সাথে আপনার সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিয়েছি। একেবারে ব্লেন্ড করে গুঁড়ো করতে হবে না, একটু আধো ভাঙা করে নিলে এনাফ। চলে আসলাম চুলাতে। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। সুজির এই ডোটা আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি দুধ দিয়ে করছি, টেস্টটা বেশি ভালো আসবে। সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবারে নেড়ে চেড়ে যখন দুধের মধ্যে বলক চলে আসছে, ব্লেন্ড করা সুজিটাকে এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিব, এছাড়া দেখা যাবে সুজিটা কিন্তু দলা বেঁধে রয়েছে। যখন ডোটা এমন শক্ত হয়ে দলা বেঁধে আসবে তখন আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি। একটু অপেক্ষা করব ডোর মধ্যে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন দেখা যাবে ডোটা হাতে টাচ করা যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিব। হাতে সামান্য একটু ঘি নিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এখানে আটা বা ময়দা দিয়ে এই ডোটা মুথে নেওয়া যাবে না, অবশ্যই ঘি বা তেল দিয়ে মুথে নেবেন। আবার ডোটি অধিক সময় রেস্টে রেখে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না, তাহলে কিন্তু মুথে সফট করা যাবে না। চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতে এভাবে মুথে নিতে। দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে। ডোটিকে সমান 2 ভাগে ভাগ করে নিয়ে অর্ধেক ডোটা আমি এইভাবে গোল করে নিয়েছি। এরপরে দেখুন একটি কেচির সাহায্যে এইভাবে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। খুবই সহজেই কেটে নেওয়া যাচ্ছে, আর শেপগুলো দেখুন এত পারফেক্ট আসছে, আপনি তৈরি করার পর কেউ বুঝতেই পারবে না এটা আপনি হাত দিয়ে তৈরি করেছেন নাকি কেচি দিয়ে কেটে তৈরি করেছেন। চালের গুঁড়ি দিয়ে তৈরি পিঠার তুলনায় সুজি দিয়ে তৈরি এই পিঠাটাই কিন্তু খেতে খুব বেশি মজা হয়। আর চালের গুঁড়ি দিয়ে কিন্তু পিঠার শেপগুলো এভাবে তৈরি করাও যায় না, যেমনটা সুজি দিয়ে তৈরি করা হচ্ছে। পিঠাগুলি কেটে নেওয়ার পরে এভাবে একটির সঙ্গে আরেকটি লেগে যাবে, এজন্য যেটা করতে হবে উপরে সামান্য একটু আটা বা ময়দা এভাবে ছিটিয়ে দিয়ে একটির গায়ের সঙ্গে আরেকটি এভাবে মেখে দিব, তাহলে দেখবেন পিঠাগুলো একটির সঙ্গে আরেকটি লেগে আসছে না। কি দেখে মনে হচ্ছে না এগুলো হাত দিয়ে তৈরি করেছি, অথচ আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম কেচি দিয়ে কত সহজে এই চুই পিঠাগুলো তৈরি করে ফেললাম। এইভাবেই আমি সম্পূর্ণ ডো থেকে এই পিঠাগুলো একইভাবে কেটে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। তাহলে কি ভাবছেন, আপনাদের সময়টা বাঁচিয়ে দিলাম তাই তো? পিঠা তো বানিয়ে ফেললাম, এবার চলুন রান্না করে ফেলি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে গরুর খাঁটি দুধটা নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে মিক্সড করে ওইটা দিয়েও পিঠা রান্না করতে পারবেন, তবে খাঁটি দুধ দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয় এই পিঠার টেস্ট খুবই ভালো আসে। এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টি দারুচিনি, 2টি তেজপাতা এবং 3টি সাদা এলাচ। পিঠার অরিজিনাল টেস্ট আনার জন্য এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ খাঁটি খেজুরের গুড়। এইবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি দুধের মধ্যে একটি বলক চলে আসা পর্যন্ত, ততক্ষণে গুড়টা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে। দুধটা যখন ফুটতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে আলতো করে নেড়ে চেড়ে দুধের সঙ্গে পিঠাগুলোকে রান্না করতে থাকবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য, এর থেকে বেশি সময় লাগে না।
চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পিঠাগুলোকে রান্না করে নিতে হবে। হাই হিটে এই পিঠাগুলোকে রান্না করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। প্রায় 7 থেকে 8 মিনিট পরে দেখুন পিঠার কালারটা কিন্তু আগের থেকে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আর পিঠাগুলো উপরে ভেসে উঠেছে। যখন দেখবেন পিঠাগুলো এমন উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে পিঠাগুলো রান্না করা হয়ে গিয়েছে। এই পিঠাগুলো রান্না করতে করতে দুধের শিরাটা খুব বেশি ঘন করে ফেলানো যাবে না, তাহলে দেখবেন পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে বা ঘন হয়ে গিয়েছে, তখন কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। ঠিক এই মুহূর্তে চুলা থেকে পিঠাগুলোকে নামিয়ে ফেলতে হবে, তাহলে ঠান্ডা হওয়ার পরে দেখবেন খুবই সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। ওই পর্যায়ে পিঠাগুলো খেতে খুবই বেশি ভালো লাগে। আর আমার তো এই পিঠাগুলো ঠান্ডার তুলনায় গরম গরম খেতে বেশি ভালো লাগে। পিঠাগুলো জাল করে আর বেশি ঘন করে ফেলবো না, ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপরে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। প্রায় 7 থেকে 8 ঘন্টার রেস্টে ছিল, তারপরে আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। ভিডিওটা আমি রাত্রে শ্যুট করেছিলাম, পরের দিনে সকালে সার্ভ করে নিয়েছি। তবে আমি গরম গরমে কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি, আমার কাছে খুবই বেশি মজা লেগেছে। ঠান্ডা হওয়ার পরে পিঠার ঘনত্বটা দেখুন কত বেশি পারফেক্ট আছে, একদমই বেশি ঘন হয়ে যায়নি। পিঠার টেক্সচার তো এমনই হওয়া উচিত, তাই না? উপর থেকে কিছু কাঠবাদাম কুচি দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম। এবার শুধু খাওয়ার পালা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।